অনেক বড় বিপদের হাত থেকে কম্পাস আর বিহানকে অল্পের জন্য প্রাণে বাঁচালো প্রান্তিক। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো মোনার মা কম্পাসদের বাড়িতে এসে কম্পাসের সেই ছোটোবেলার যে ড্রয়িংটা করেছিল সেটা হাতে দিয়ে বলতে লাগলো, কম্পাস দেখ, এটা কিন্তু তুই ছোটোবেলায় এঁকেছিলি। তুই তোর ভেবেছিলি যে একটা স্কুল করবি, সেখানে গরিব দুস্থ অসহায় ছেলে মেয়েরা পড়াশোনা করবে, এটা তোর স্বপ্ন ছিল। তখনও তো মোনা তোর পিছনে লাগতো। মোনা কিছুতেই তোকে শান্তি দিত না, সবসময় তোকে ওর এটা ওটা কেড়ে নিত। আর তখন তুই যখন একা একা থাকতি তখন এই ছবিগুলি আঁকতি। তাই বলছি এটা তুই অন্ততপক্ষে একবার কাজে লাগানোর চেষ্টা কর। এইদিকে মোনালিসা তার দাদুর কাছে কান্নাকাটি করতে থাকে আর বলতে লাগলো, দাদু তুমি যে কোনো একটা ব্যবস্থা করো, ও আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাও, আমি না আর এখানে থাকতে পারছি না। অভিজ্ঞানবাবু তখন বলতে লাগলো, মোনা তুমি একদম কান্নাকাটি করবে না, আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব। তারপরে যাওয়ার আগে অভিজ্ঞানবাবু সেই এই প্রান্তিককে হুমকি দিয়ে বলতে লাগলো, আমি তোমাকে ছাড়বো না, আমার নাতনির আজকের এই দুর্দশার জন্য আমি তোমাকে ছাড়বো না। এদিকে অভিজ্ঞানবাবু চলে যাওয়ার পরে প্রান্তিক বলতে লাগলো, তুমি নিজেকে কি ভাবো, সবাইকে সাথে তুলনা করো কেন? কেন এত দামি ফার্নিচার, এত সব কিছু ওর কথা তোমার দাদুকে বলেছিলে? আরে তুমি এখনো বুঝতে পারছো না, ভগবান যদি চায় না কে কখন কোন জায়গায় পৌঁছে যাবে সেটা তুমি আন্দাজও করতে পারবে না। দেখবে একদিন আমি কোথায় উঁচু ও জায়গায় পৌঁছে গেছি আর তুমি সেই ছিটকে এই বস্তির মতো জায়গায় এসে পড়বে, তখন কি করবে? এদিকে কম্পাসকে অখিলেশ বাবু বোঝানোর চেষ্টা করে আর বলতে লাগলো, কম্পাস তুই তো খুব একটা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, ইচ্ছে করলে তুই সেটা পারবি রে। তুই যা তখন বলতে লাগলো, কম্পাস তুই এইভাবে ভেঙে পড়ছিস কেন? আমি তো চাই নতুন উদ্যমে তুই একটা কোচিং সেন্টার শুরু কর। কম্পাস তখন বলতে লাগলো, আরে মা তখন আমি স্বপ্ন দেখতাম সেই জন্য আমি ছবিটা এঁকেছি, তাই বলে এখন আমি সেটা কাজে লাগাবো, তুমি কি বলছো? বিহান তখন বলতে লাগলো, কেন কম্পাস, কেন করবে না? আরে আমরা চাই যে যে ছেলে মেয়েগুলো পরীক্ষা দিতে পারছে না তাদের তোমার কোচিং সেন্টারে এসে যদি একটু উপকার হয় তাতে ক্ষতি কি তুমি বলো? আর আমরা চেষ্টা করব যারা যারা পরীক্ষা দিতে পারছে না তাদেরকে অন্য কোথাও নিয়ে গিয়ে পরীক্ষার ব্যবস্থা করানো। আর এটা এটা তো একমাত্র তুমিই পারবে। তুমি তাদেরকে কিছু আইডিয়া দিতে পারবে কিভাবে তারা সবটা করতে পারে। ঋতুজা আর অখিলেশ তখন বলতে লাগলো, হ্যাঁ কম্পাস, সত্যি তো অভিজ্ঞানবাবুরা যে চক্রান্ত করেছে, সেই চক্রান্তটাকে চ্যালেঞ্জ দিয়ে তো আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে, আর সেটাই আমাদের একমাত্র পথ। তখন রুদ্র কম্পাসকে বোঝানোর চেষ্টা করে তাদের দাদু কিভাবে এই নোবেল ফিউচার কলেজটা তৈরি করেছিল, এভাবে স্বপ্ন দেখে কিন্তু এই কলেজটা তৈরি করেছিল। তখন মেঘবালা বলতে লাগলো, আরে বাবা কম্পাসকে এই পুরনো অতীতের কথা না বলে একটা ব্যবস্থা করলে কেমন হয়? কম্পাস তো নিজেই একটা অতীত, কম্পাসের জীবনে কি ঝড়ঝড়টা এসেছিল সেটা তো কম্পাস নিজেও জানে। তাহলে কম্পাসকে তো আর এত কিছু বলে বোঝানোর দরকার পড়ে না। তখন ঋতুজা বলতে লাগলো, একদম ঠিক কথা বলেছে কম্পাস, আমি চাই তুই পারবি। আমরা এইভাবে থেমে থাকলে তো হবে না, আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে, ওদের ষড়যন্ত্রটাকে আমাদেরকে শেষ করতে হবে। কম্পাস তখন বলতে লাগলো, মা আমি কি সেটা পারবো? ঋতু তখন বলতে লাগলো, অবশ্যই পারবি তুই, তুই পারবি না এমন তো কোনো কথা হতে পারে না। আমি জানি তুই পারবি, তুই একবার চেষ্টা কর, আমরা তো তোর সাথে আছি। তবে অখিলেশ কিঞ্জল ওদের নাম দিয়ে কিছু করা যাবে না, ওদের না অনেক ব্যাড রেকর্ড হয়ে গেছে, পুলিশের খাতায় নাম চলে গেছে, কিন্তু তোর তোর পিছনে তো কোনো ব্যাড রেকর্ড নাই। এমনকি তুই কিন্তু নোবেল ফিউচার কলেজেরই একজন স্টুডেন্ট, তাই সবাই ভাববে তুই এই কোচিং সেন্টারটা খুলেছিস পড়ালেখার জন্য, আর সেটা কোনো ক্ষতি হবে না। কম্পাস তুই একবার বোঝার চেষ্টা করিস। কম্পাস তখন বলতে লাগলো, আমার কেমন জানি না খুব ভয় হচ্ছে, খুব ভয় হচ্ছে, আমি বুঝতে পারছি না, আমার মনের মধ্যে আশঙ্কা কাজ করছে। বিহান তখন বলতে লাগলো, কম্পাস এত কিছু ভাবার তো কোনো দরকার নেই। অখিলেশ তখন বলতে লাগলো, কম্পাস আমাদের পূর্ণ বিশ্বাস আছে, একমাত্র তুমিই কাজটা করতে পারবে। তখন এই কথা বলার পরে ঋতু তখন বলতে লাগলো, কম্পাস আমরা কিন্তু তোর উপরে বিশ্বাস করে আমি আবার নতুন করে শুরু করতে চাইছি সবটা, তুই কি পারবি না সেটা করতে? তখন বিহান কম্পাসকে বোঝানোর চেষ্টা করে আর অনেক কথা বোঝানোর চেষ্টা করে। কম্পাসও তখন বিহানের কথা শুনতে থাকে। এইদিকে তাদের বাড়ির যে ঝাড়বাতিটা, সেই ঝাড়বাতিটা কেউ যেন সেটার নাটগুলি লুজ করে দিয়েছে, কিন্তু সেটা বাড়ির কেউ জানতো না। এক পর্যায়ে হঠাৎ করে ঋতুজা চোখে পড়ে সেই ঝাড়বাতিটা কম্পাসদের মাথার উপরে পড়ছে। তখনই ঋতু কম্পাস বলে চিৎকার করে ওঠে, আর সেই মুহূর্তে প্রান্তিক এসে ধাক্কা দিয়ে কম্পাস আর বিহানকে সেখান থেকে সরিয়ে দেয়, আর ঝাড়বাতিটা পরে ভেঙে যায়। মেঘবালা তখন বলতে লাগলো, এটা কি করে সম্ভব হলো? এদিকে শব্দ শুনে মোহিনী বলতে লাগলো, কি হলো, এত বড় শব্দ কিসের হলো, আমি কি একবার নিচে গিয়ে দেখতে পারি? তখনই অরিন বলতে লাগলো,
ওকে না, তুমি আমার চোখের সামনে থেকে কোত্থাও যাবে না। কোত্থাও যাবে না। তোমাকে অনেক বিশ্বাস করে ভালোবেসে আমি কিন্তু এ বাড়িতে নিয়ে এসেছিলাম। আর তুমি কি করলে? অনেক বড় ক্ষতি করলে আমাদের পরিবারের। আর শুধু আমাদের পরিবারের ক্ষতি করলে না, শেষ পর্যন্ত তুমি আমারও ক্ষতি করলে। কলেজের সমস্ত ফাইলগুলি আমি তোমাকে এনে দিয়েছিলাম। এদিকে প্রান্তিক সবাইকে বলতে লাগলো, আজকে অল্পের জন্য কম্পাস রক্ষা পেয়েছে। আমার মনে হয় এ বাড়িতে কম্পাসের উপরে কেউ টার্গেট করেছে। বাবুলাল কাকা তখন বলতে লাগলো, জামাই ষষ্ঠীর দিন যে ছেলেগুলোর কাজ করতে এসেছিল ওরা ইচ্ছে করে এই নাট বল্টুগুলো লুজ করে দিয়ে যায়নি তো? এইদিকে মোহিনীকে সেই অরিন এমনভাবে প্রশ্নবিদ্ধ করতে থাকে আর বলতে লাগলো, তোমাকে আমি এখন সন্দেহ করি। আজ থেকে তুমি আমার নজরে থাকবে। কোথাও যেতে পারবে না। কলেজের সমস্ত ফাইলগুলো আমি তোমাকে এনে দিয়েছিলাম। আর তুমি দেখে দিবে বলেছিলে। আর এখন এত বড় ও কারসাজির পিছনে আমি তো বলব তোমারই হাত আছে। তখনই মোহিনী বলতে লাগলো, তুমি কি বলছো জান? তখন রেগে যায় প্রান্তিক। এদিকে বাবুলাল কাকার কথা শুনে তখন কম্পাস বলতে লাগলো, কে এত বড় শত্রু হতে পারে? প্রান্তিক তখন বলতে লাগলো, আমরা তো সেটা জানি না। এর আগেও কিন্তু কম্পাস তোমাকে গুলি করেছে। কে গুলি করেছে আমরা এখনো পর্যন্ত জানিনি। তাই বলছি কোনো গোপন শত্রু আছে আর সেটা টার্গেট করছে কম্পাসকে। সেটা যতক্ষণ না পর্যন্ত খুঁজে বের করা যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদেরকে খুব সাবধানে কাজ করতে হবে। আমার ছেলেরা এই বাড়িতে কিন্তু তখনই কিন্তু ওরা বুঝতে পেরে যায় যে এই বাড়িতে আরো কেউ কিন্তু কম্পাসের উপরে কিন্তু নজর রাখছে। আর সেটা কে কিন্তু আমরা এখনো জানি না। তাই কম্পাস আমাদেরকে খুব সাবধানে কাজ করতে হবে। আমার মনে হয় কম্পাস তুমি এমন কিছু জানো সেই জন্য তোমার উপরে এইভাবে বারবার অ্যাটাকটা হচ্ছে। উকিলের বাবু তখন বলতে লাগলো, কি বলছো প্রান্তিক? তুমি এসব? প্রান্তিক তখন বলতে লাগলো, আমার যেটা সন্দেহ সেটাই বলছি। এটা বাড়ির এমনকি বাইরের কেউ ষড়যন্ত্র করে কিন্তু কম্পাসকে বারবার শেষ করে দেওয়ার প্ল্যান করছে। তখনই ভয় পেয়ে যায় ঋতুজা। অখিলেশ তখন প্রান্তিককে বলতে লাগলো, ভাগ্যিস প্রান্তিক আজকে তুমি এসেছিলে, না হলে কত বড় একটা দুর্ঘটনা হয়ে যেত। কম্পাস তখন বলতে লাগলো, ও হ্যাঁ সত্যি আমি বলছি কম্পাসকে কিন্তু আমাদের খুব সাবধানে রাখতে হবে। আমার মনে হচ্ছে এবারে টার্গেট হলো কম্পাস। আর সেই জন্য ছেলেরা উঠে পড়ে লেগেছে কম্পাসকে শেষ করার জন্য। কম্পাস, তোমাকে কিন্তু আমি আবারও সাবধান করে দিচ্ছি। বিহান তখন খুব ভয় পেয়ে যায় আর বলতে লাগলো, ও বারবার কম্পাসের উপরে কে এভাবে হামলা করার চেষ্টা করছে? তখনই হঠাৎ করে ঋতুর মনে পড়ে যায় ডিকের কথা। ঋতু তখন বলতে লাগলো, ডিকে করছে না তো? এদিকে মোহিনী মনে মনে বলতে লাগলো, আমাকে মুক্তিকে খবরটা দিতে হবে। তাই মোহিনী চক্রান্ত করে ওয়াশরুমে যাওয়ার নাম করে সেখান থেকে লুকিয়ে মুক্তিকে ফোন করে সমস্ত কথাটা জানিয়ে দেয় আর বলতে লাগলো, এবার আমাদের সামনাসামনি যা করার করতে হবে। আর সেটা করার জন্য দরকার পড়লে আমি অরিনের বিরুদ্ধে মামলা করব। আর সেটা হলো আমাকে নির্যাতন করে বাড়িতে আটকে রেখেছে সে মামলা। এদিকে রাতের বেলা কম্পাস আর বিহান যখন ঘুমিয়ে পড়ে তখন বিহান এর প্রচণ্ড ভয় হতে থাকে। কম্পাসের উপর আবার না কোনো বিপদ চলে আসে। কম্পাস তখন বলতে লাগলো, কি হলো বিহান স্যার, আপনি কি ভাবছেন? বিহান তখন বলতে লাগলো, আমার মনে হচ্ছে আবার অনেক বড় বিপদ আসতে চলেছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্বটি?